মার্কেন্টাইল ব্যাংক প্রেজেন্টস প্রমিসেস মনের কথা অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসাত সাওম। দর্শক, করোনা মহামারী আমাদের কাছ থেকে যতটুকু কেড়ে নিয়েছে তার চেয়ে অনেক বেশি দিয়েছে। সম্পর্কের নিবিড়তা, পারিবারিক বন্ধনে ব্যাপক পরিবর্তন এবং শিক্ষা। তবে কারো কারো ক্ষেত্রে ভিন্নতাও রয়েছে। অনেকের কর্মজীবনের বিধিবিধান ও সরকারি নির্দেশনা মানতে গিয়ে বেড়েছে সম্পর্কের চাপ, সৃষ্টি হয়েছে দীর্ঘ দূরত্ব। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠানের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে করোনার সময় সম্পর্কের চাপ। স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সাইদুল আশরাফ, মনোরোগ বিশেষজ্ঞ এবং ম্যানেজিং ডিরেক্টর লাইফ স্প্রিং ইনস্টিটিউট। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? জি, ভীষণ ভালো আছি। আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। আমাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে করোনার সময় সম্পর্কের চাপ। আমরা জানি যে সম্পর্ক হচ্ছে এমন একটি বিষয় যেটা আমাদেরকে আসলে সবসময় বাঁচিয়ে রাখে। আমাদের আশেপাশের মানুষগুলো আমাদেরকে ভালো রাখতে সহযোগিতা করে, কিন্তু এই সম্পর্কে যখন টানাপোড়েন তৈরি হয় তখন কিন্তু আসলে আমরা মন থেকে খারাপ থাকি এবং সেটার প্রভাব সব ক্ষেত্রে ঘটে। এই যে দীর্ঘ সময় গৃহবন্দী থাকা অবস্থায় আমরা সম্পর্কগুলোর সাথে খুব বেশি ওতপ্রোতভাবে মিশেছিলাম, বিশেষ করে পারিবারিক বন্ধনগুলোতে। সেখানে যেমন ভালো কিছু হয়েছে, আবার অনেক খারাপ কিছু হয়েছে। একজন সাইকিয়াট্রিস্টের জায়গা থেকে আসলে আপনার কাছে কি ধরনের বিষয়গুলো নিয়ে পেশেন্টরা এসেছে বা কি ধরনের বিষয়গুলোর সাথে আপনারা ডিল করেছেন? প্রথমত আমি যেটা বলবো যে সম্পর্ককে কেন আমরা গুরুত্ব দিব, কারণ একটা হার্ভার্ড ইউনিভার্সিটির 75 ইয়ার্স কোহোর্ট স্টাডিতে দেখা গিয়েছে। কোহোর্ট স্টাডি মানে সবচেয়ে আমি বলবো যে সবচেয়ে ওয়েল রিনাউন্ড স্টাডি হচ্ছে কোহোর্ট স্টাডি। সো 75 ইয়ার্স তারা অনেকগুলো মানুষকে ফলো করে দেখা গিয়েছে যে খুব বৃদ্ধ বয়সে যে একটা জিনিস মানুষকে খুব ভালো রাখবে, হ্যাপি রাখবে, সেটা হচ্ছে গিয়ে লং লাস্টিং অ্যান্ড লয়াল রিলেশনশিপ উইথ ইয়ার স্পাউস। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আমাদের সম্পর্ককে যেন আমরা খুব তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে না দেখি, যেন এরকম না দেখি যে ঠিক আছে ওর সাথে একটু ঘুরলাম, প্রেম করলাম, ভালোবাসলাম বা বিয়ে করলাম, দেখা যাক কি হলো। জিনিসটা আসলে এরকম না, কারণ এটা এমন একটা জিনিস যে একজন হাজব্যান্ড ওয়াইফ 40 বছর 50 বছর থাকতে তারা প্রতিজ্ঞাবদ্ধ হন, একে অপরের ভুল ত্রুটি নিয়ে একসাথে থাকেন। ইটস অল অ্যাবাউট স্যাক্রিফাইস, রেসপন্সিবিলিটিস। হ্যাঁ, এটা কিন্তু সবসময় খুব রোমান্টিক না। এটার মধ্যে আমি বলবো যে ভালোবাসা কথাটাতে আমি বলবো যে মায়া কথাটা অনেক জরুরি। হ্যাঁ, এবং অ্যাকসেপ্টেন্সের ব্যাপারটা কিন্তু খুবই জরুরি ভাই এখানে। এক্স্যাক্টলি, কারণ হাজব্যান্ড ওয়াইফ তো আসলে একরকম হবে না। দেখা গেছে ছেলে মেয়েটা হয়তো সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ, বাট ওই জায়গাটা থেকে আমাদেরকে বুঝতে হবে যে না, আমি কেন একসাথে থাকছি। তো সেখান থেকে আমি যে প্রবলেমগুলো পাচ্ছি সেটা হচ্ছে এই অ্যাডাপ্টেশনের প্রবলেম। এবং আমি যেটা দেখছি যে এখন অনেক বেশি সেপারেশন, ব্রেকআপ হচ্ছে। প্লাস দুই ধরনের ইস্যু। একটা হলো যে আমরা আগে হয়তো হাজব্যান্ড ওয়াইফ দুজনই বাসার বাইরে বেরিয়ে যেতাম একটা অফিস করতে, তো আমাদের একটা হেলদি গ্যাপ থাকতো। কিন্তু এখন যেহেতু অনেকে হোম অফিস করছেন, একসাথে থাকার ফলে তাদের মাঝে ছোটখাটো বিষয়গুলো অনেক বেড়ে গেছে। সো দেখা গেছে হয়তো বাসা হয়তো মা থাকেন বা কেউ ইনলস কেউ থাকেন, সো ওই জিনিসগুলো আগে হয়তো তারা খুব সহজে অ্যাভয়েড করতে পারতেন, যে আমি সকাল 8টায় বেরিয়ে যাচ্ছি, আমি সন্ধ্যা 7টায় ফিরছি। সো একটা লম্বা সময় আমি কিন্তু এক্সপোজারটাই নেই। এখন যেহেতু 24/7 আমি এখানে, দেখা গেছে হয়তো ইনলজই অ্যাবিউজিভ বা ইনলজ এমন কিছু করছে যেটা আসলে ঠিক না করা ওনার। বাট এটার সাথে যেহেতু ইনলসকে আমি কিছু বলতে পারছি না, আমি এসে বলছি হয়তো হাজব্যান্ডকে বা হাজব্যান্ড বলছে হয়তো ওয়াইফকে, সেখান থেকে খুব তুমুল ঝগড়া, বাচ্চারা দেখছে। সো ইটস এ কেওস। এবং হোম অফিস ইটসেলফ কিন্তু খুব স্ট্রেসফুল। এটার সাথে আমরা খুব একটা অ্যাকাস্টম না। এটার যে কমিউনিকেশন নর্মসগুলো এগুলো অনেকে জানে না। হোয়াটসঅ্যাপে 20-25টা গ্রুপ খুলে রেখেছে, রাত 2টায় মেইল আসতেছে, 11টায় মেইল আসতেছে, অফিস টাইম নেই। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা একটা বড় একটা অস্থিরতা তৈরি করেছে। এমনিতে তো করোনা প্যান্ডেমিক ইটসেলফ ইজ এ বিগ ইস্যু, তার মাঝে এই যে একসাথে থাকা, এই জিনিসগুলো একটা বড় মানসিকভাবে একটা প্রভাব ফেলেছে। ভাইয়া, ডিভোর্সের কথা বলছিলেন। গত কয়েক বছর আমরা দেখেছি কিন্তু ডিভোর্সের হার মারাত্মকভাবে বেড়েছে, এবং এই প্যান্ডেমিক পিরিয়ডটাতে মনে হয় আপনারা ডিল করছেন, আমি জানি না, যে সেই হারটা হয়তো আস্তে আস্তে করে বাড়ছে। এটা আসলে কারণটা কি? ডিভোর্স বেড়ে যাওয়ার প্রথম আমি যদি 3টা কারণ বলি, ডিভোর্স বেড়ে যাওয়ার আগেরও 3টা কারণ ছিল, এখনও এটা আরও বেশি হয়েছে। সেটা হচ্ছে কি, 1 নম্বর আমি যদি বলি সেটা হচ্ছে ওভারঅল আমাদের এথিক্স বা ভ্যালুসগুলো কমে যাচ্ছে অ্যাজ এ সোসাইটি। আগে যেটা হতো, আমরা একটা ভুল কাজকে ভুল বলতাম, একটা ভালো কাজকে ভালো বলতাম। বাট এখন যেটা হয়েছে, প্রতিটা ভুল কাজের একটা ইথিক্যাল জাস্টিফিকেশন আছে। যে হয়তো হ্যাঁ, আমাদের ধরুন আপু, আপনার আমার সবারই থাকতে পারে, তাই না, যে আমাদের হয়তো কারো বাবা মা ছিল না, কারো বাবা মার অনেক ঝগড়া দেখে হয়তো বড় হয়েছে। আমাদের আগে বাবা মারা তো সবসময় প্যারেন্টিংটা শিখিনি, সো অনেক ধরনের অ্যাবিউজ কিন্তু আমাদের ছিল, আমাদের কারো না কারো বুলিং ছিল। আমি তো আয়ারল্যান্ডে বড় হয়েছি, আমি তো আমার গায়ের রং যেহেতু একটু ডার্ক,
সো ওখানে আমি যখন ক্লাস 1 থেকে 2 পড়ি 2 বছর 3জন মানে ওই দেশের মানুষ আমাকে জাস্ট খুব রেসিস্ট অ্যাটাক করেছিল। আমি স্কুলে একা যেতাম, একা আসতাম, ওখানে সবাই তাই করে। সো আমি তো বুঝতাম না ক্লাস 1, এটা কিন্তু একটা বড় একটা জিনিস। 2 বছর একটানা আমি বুলিং সহ্য মানে নিয়েছি, তারপর ওদেরকে পুলিশ করে। বাট দ্য থিং ইজ আমাদের কারো লাইফ কিন্তু স্মুথ না, হ্যাঁ। তো সেখান থেকে আমি যদি বলি এখন যে লাইক আমি বুলিড হয়েছি, এখন আমিও মানুষকে বুলি করবো, এটা তো হতে পারে না, হ্যাঁ। লাইক চাইল্ডহুড ট্রমা, চাইল্ডহুড যে কোনো অ্যাবিউজ, এখান থেকে কিন্তু বের হয়ে আসা যায়। একটা কথা প্রোফাউন্ডলি মানুষ বলে যে লাইক উই লার্ন গুড ম্যানার্স ফ্রম ইল ম্যানার্ড পিপল, অথবা লাইক আওয়ার পাস্ট ডাজ নট হ্যাভ টু ম্যাচ আওয়ার প্রেজেন্ট। তো আমরা যেন এই জিনিসটা বুঝি যে আমি যে জিনিসটা খারাপ সেই জিনিসটা খারাপ, এবং সেই জিনিসটা খারাপ আমি কীভাবে বুঝবো, আমি নিজের জীবনকে লাইক 30 ইয়ার্স ফাস্ট ফরওয়ার্ড করে দেখবো যে আমি যে কাজটা এখন করছি এটা কি আমাকে ভালো রাখবে কিনা 30 বছর, জাস্ট বিকজ আমি 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 ইথিক্স এবং ভ্যালুজের জায়গা থেকে আমি যদি বলি যে ধরুন আমরা এখন প্রচুর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার দেখছি, আমি যে মানে মানে সম্পর্কের কেসগুলো দেখি, এখানে অবশ্যই হাজব্যান্ড ওয়াইফের হয়তো একটা কমিউনিকেশন গ্যাপ আছে, হয়তো হাজব্যান্ড রোমান্টিক না, হয়তো হাজব্যান্ডের ইস্যুজ আছে, হয়তো ওয়াইফের কিছু ইস্যুজ আছে, বাট দ্য থিং ইজ তারা এটা নিয়ে কথা বলছেন না, তারা এই জিনিসগুলো কারেক্ট করছেন না। নিজেদের মধ্যে কথা বলার প্রবণতা অনেক বেশি কমে গেছে। এক্স্যাক্টলি, লাইক আমি একটা জিনিস যদি চাই, আমার তো এটা আমার ওয়াইফকে বা হাজব্যান্ডকে বলতে অসুবিধা কি, বলাটা উচিত। আমি কেন এটা ভাবছি যে না ও বুঝবে বা ওর তো বোঝা উচিত, ও বুঝতেছে না কেন। বাট কমিউনিকেশন করলে আমি বলবো যে 50% সমস্যা কিন্তু সমাধান হয়ে যাওয়ার কথা, বাট আমরা কথা বলছি না। সো ওই জায়গাগুলো থেকে আমরা দেখছি যে ডিভোর্স বেড়ে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে ইথিক্স ভ্যালুস কমে যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি ওভারঅল সোশ্যাল মিডিয়া যেহেতু এখন অনেক আপনার অ্যাক্সেসেবল, আমরা হঠাৎ করে খারাপ লাগলে আমরা সোশ্যাল মিডিয়াতে লাইক টিন্ডার ইজ অ্যাভেলেবল এভরিওয়্যার, অ্যান্ড লাইক হোয়াটসঅ্যাপ, ইউটিউব তো আছেই, আমি চট করে একটা খারাপ জায়গায় চলে যেতে পারছি, চট করে আমি অনেক খারাপ সঙ্গ পাচ্ছি। আগে একটা খারাপ কাজ করতে হলে আমাদের অনেক ভাবতে হতো, হ্যাঁ, অনেক কিছু মানে স্কোপ কম ছিল, এখন স্কোপ অনেক বেড়ে গেছে, অনেক বেশি। আর থার্ড যদি আমি বলি যে ওভারঅল আমরা ফ্যামিলি স্ট্রাকচারে যে চেঞ্জ আসছে সেটার সাথে আমরা অ্যাডাপ্ট করতে পারছি না। আচ্ছা ভাই, এই যে সম্পর্ক মানে ম্যারিড লাইফের যে সম্পর্ক, সেক্ষেত্রে আসলে ইনলজদের একটা প্রভাব থাকে, ইনলজকে আসলে কতটুকু অধিকার রাখতে দেওয়া উচিত বা উচিত না, এটা নিয়ে আসলে একরকম তর্ক বিতর্ক আছে, সেই বিষয়ে আমি আপনার কাছে একটু জানতে চাই। এই বিষয়ে যদি আমি যদি কালচারালি বলতে চাই, কারণ হচ্ছে কি দেখুন, ধরুন আপনি যদি ইউকেতে বা ইউএসএতে সাইকোলজি পড়েন, ওরা কিন্তু এখানে ইনলজ ইস্যু আনবেনই না, কারণ ওনাদের এটা পার্সপেক্টিভ না। আর আপনি যদি বাংলাদেশে কাজ করতে চান, ইটস এ বিগ ইস্যু যদি আপনি ম্যারেজ কাউন্সিলর হতে চান। সো বেসিক কিছু জিনিস আমাদের আসলে জানা উচিত। এবং ইনলজ ইস্যুতে আমরা যেমন একটা জিনিস বলি যে তুমি একটি পরিবারকে বিয়ে করেছো, আসলে তুমি একটা পরিবারকে বিয়ে করো না, এটা আমাদের দেশে এই কথা প্রচলন আছে যে এখানে আসলে একটি মানুষের সাথে আরেকটি মানুষের বিয়ে হয় না, একটি পরিবারের সাথে আরেকটি পরিবারের বিয়ে হয়। এই কথাটা ঠিক না, আসলে এই কথাটা ঠিক না, এই কথাটা আমি বলবো যে এটা খারাপ কনসিকুয়েন্সের দিকে যায়। আমরা আসলে একটা মানুষকেই বিয়ে করি, পরিবারকে বিয়ে করি না। দ্য থিং ইজ ইনলজের ক্ষেত্রে কালচারালি দিক থেকে বলছি যে একসাথে থাকতে হবে, একসাথে থাকতে হবে না, এটার কোনো মানে ডিফাইন কিছু না। আপনারা কেউ আলাদা থাকতে পারে, একসাথে থাকতে পারে, আমরা যেমন একসাথে থাকি, বাট দ্য থিং ইজ রেসপেক্টটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। যেমন আমার মানে আমাদের বুঝতে হবে যে আমার ওয়াইফের বাবা মা আমার বাবা মা, একজন ওয়াইফকে বুঝতে হবে যে তার আমার হাজব্যান্ডের বাবা মা আমার বাবা মা। এবং হঠাৎ করে আমরা কিন্তু একটা সোশ্যাল ইভ্যালুয়েশন করতে পারবো না। একটা সোশ্যাল ইভ্যালুয়েশন হতো 100-200 বছর সময় লাগে, আরও বেশিও লাগে অনেক সময়। আর আমি হঠাৎ করে বলতে পারবো না যে আমি এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো একেবারে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাবে, এটার সাথে আমরা অ্যাকাস্টম না, আমাদের বাবা আমারও একটা বড় ধাক্কা খাবে, হ্যাঁ। সো এই জায়গাটাতে আমরা যেটা বলি যে না, আপনারা ঠিক আছে, অনেক সময় কিন্তু আলাদা হওয়াটা ভালো। আমরা অনেক সময় দেখি একসাথে থাকতে গেলেই সম্পর্কটা খারাপ হয়, সেক্ষেত্রে আলাদা থাকা ভালো। বাট আমার কাছে মনে হয় রেসপেক্টটা রাখা ভালো, রেসপেক্টটা রাখাটা খুবই উচিত। যে আমি অ্যাটলিস্ট যেন প্রতি সপ্তাহে ফোন দেই, বা আমি যেন অ্যাটলিস্ট মাসে ভিজিট করি, আমার বাচ্চাদেরকে দাদা দাদি নানা নানির কাছে নিয়ে যাই, ওই মিউচুয়াল রেসপেক্ট রাখাটা ইম্পর্টেন্ট। আর আমি যদি অন্য ইনলজদের কথা বলি, যেমন দেবর বা ননদ যাদের বলে, এক্ষেত্রে আমার সিম্পল সাজেশন হচ্ছে কি আপনি হাজব্যান্ডকে মাঝখানে রেখে কমিউনিকেশনগুলো করা। সরাসরি তাকে আমার বোন ভাবা, ভাই ভাবাটা সবসময় হেলদি না। আপনার কোনো কমিউনিকেশন করতে হলে হাজব্যান্ডের থ্রুতে করুন, হ্যাঁ। আমরা ওই জিনিসটার জন্য না ভাবি যে আমি একটা পরিবারকে বিয়ে করেছি, এই জিনিসটা ভাবাটা ভালো যে না, আমি একটা ছেলে বা একটা মেয়েকে বিয়ে করেছি। তখন অনেক সমস্যা আমি বলবো যে মানে সমাধান হয়ে যায়। মানে এই জিনিসটাকে আমি যদি একদম লং স্টোরি শর্ট বলি, যে একটা রেসপেক্টফুল ইনফর্মাল একটা রিলেশন অনেক বেশি মানে ভালো, হেলদিয়ার, অনেক বেশি হেলদিয়ার দেন একটা ফর্মাল খুব ডিসরেসপেক্টফুল সম্পর্ক। জি, মানে শুধুমাত্র দায়িত্ববোধ না, সেখানে সম্মানটাও যেন থাকে বা একই সাথে ভালোবাসাটাও যেন থাকে। আচ্ছা ভাই, হাজব্যান্ড ওয়াইফের কমিউনিকেশনটা আসলে কেমন হওয়া উচিত? প্রথম যেটা হওয়া উচিত যে একজন অপরকে বোঝা উচিত। হয়তো একজন হাজব্যান্ড হয়তো এক্সট্রোভার্ট, ওয়াইফ হয়তো ইন্ট্রোভার্ট,
দুজন কিন্তু ভিন্নভাবে কমিউনিকেট করে, দুজন একভাবে কমিউনিকেট করে না। সো এই জায়গা, তারপর হচ্ছে একজন হয়তো খুব গোছানো, একজন হয়তো একটু এলোমেলো, দুইটাই কিন্তু মানে পারফেক্ট। একজন অপরকে অ্যাকোমোডেট করা, দেখা গেছে একজন হয়তো একটু মানে খুব গোছানো, সে চায় তার ওয়াইফ সবকিছু গুছিয়ে রাখুক, বাট এটা তো সে নিজেও করতে পারে, তার তো ওয়াইফের কাছে আসার কোনো প্রয়োজন নেই। সো একে অপরকে বোঝা ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে কি, আমি যেটা বলি যে কোনো কিছু লাগলে চাওয়া, হ্যাঁ, লাইক মানে আস্ক, ডোন্ট অ্যাজিউম আর কি, যে আমি আগে থেকে ভাববো না যে এটা হবে। এবার আমি একটা মেয়ে যদি ভাবে যে আমার হাজবেন্ডকে সাদা শার্ট পরলে ভালো লাগে, সেটা তো সে বলে। একটা ছেলে যদি চায় যে আমার ওয়াইফ এমন একটা কিছু করুক যেটা করলে আমার ভালো লাগবে, সেটা যেন সে বলে। সেটা যেন এরকম না থাকে যে আমার মা করেছে, আমার বাবা করেছে, ও কেন করছে না। না, এটা এখন তো আসলে সোসাইটি চেঞ্জ হয়েছে। তো সেই জায়গাগুলো থেকে আমার কাছে মানে কথা বলাটা জরুরি। থার্ড হচ্ছে কি, আমরা মানে কানেক্ট বিফোর ইউ কারেক্ট। আমরা আগে যেন কারেক্ট না করি। অনেক সময় হাজব্যান্ড ওয়াইফ কেউ থাকে কিনা সবসময় ডাক দেয়, সবসময় কারেক্ট করে, তুমি এটা করছো না, এটা করছো না, ওইটা করো। তখন সম্পর্কে তিক্ততা, ব্লেমিং এর মতন শোনায়। হ্যাঁ, ব্লেমিং বা খুব আমি বলবো যে কনডিসেন্ডিং, মানে আমরা আমাদের মানে হাজবেন্ডকে কিন্তু ঠিক বাবার রোলে দেখতে চাই না, বা আমরা আমাদের ওয়াইফকে ঠিক মার রোলে দেখতে চাই না। লাইক উই আর লাইক দে শুড বি লাইক ফ্রেন্ডস, পার্টনার্স। সো একজন যখন সবসময় ডাক দেয়, লাইক হি বিকামস দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল। সো ওই রোলে আমরা আসলে হাজবেন্ড বা ওয়াইফকে দেখতে চাই না। সো লাইক ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। কানেক্ট বিফোর ইউ কারেক্ট। আগে আমি কানেক্ট করবো, তারপর হ্যাঁ, একসাথে থাকতে গেলে তো একেবারে ভুল ধরিয়ে আমরা দিতেই পারি। বাট আমি যদি বিয়ের প্রথম থেকেই বা সম্পর্কের শুরু থেকেই এই তুমি এটা করছো না কেন, ওইটা করছো না কেন, এটা করছো, তখন না মনটা উঠে যায়, মনটা উঠে যায়, তখন আর কাজ করে না। ঝগড়ার ক্ষেত্রে আমি বলবো যে সকল সম্পর্কে ঝগড়া হয়, আর ঝগড়ার সময় কিছু নর্মস মানা উচিত। এক নম্বর হচ্ছে কি, ঝগড়ার সময় কখনো বাবা মাকে আনা উচিত না। ঝগড়ার সময় কখনো আপনার গায়ে হাত তোলা উচিত না। ঝগড়ার সময় কখনো আপনার আমি তোমাকে ডিভোর্স দিব এটা বলা উচিত না। এবং ফোর্থ হচ্ছে গিয়ে, ঝগড়ার সময় বাচ্চাদেরকে সামনে রাখা উচিত না। এই কটা জিনিস করলে ঝগড়া ইজ রিয়েলি হেলদি সামটাইমস। কারণ সম্পর্কে আসলে বেসিক এগুলো, বেসিক লাইক হেলদি কনফ্লিক্ট কিন্তু ভালো। আরো অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর করোনার সময়ের সম্পর্কের চাপ ও সমাধান নিয়ে আলোচনা করব। আর টিভির সাথেই থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠানে। হ্যাঁ, বিরতিতে যাবার আগে তো অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা শুনছিলাম। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সম্পর্কের মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে, সেটা হচ্ছে সেক্সুয়াল রিলেশনশিপ, যেটা নিয়ে আমাদের মধ্যে একরকমের ট্যাবু কাজ করে। আমরা এটা নিয়ে আসলে কথা বলতে চাই না। এটা আসলে করোনার সময় এটা আসলে কতটুকু ইফেক্ট পড়ছে সম্পর্কের উপরে? এটা করোনার মানে আগে পরে মানে সবসময় জিনিসটা ছিল। ব্যাপারটা হয়েছে কি, আমাদের ছোটবেলা থেকে যেহেতু মানে আপনার ফ্যামিলি থেকে বলেন বা স্কুল থেকে বলেন বা কোথাও বলেন, আমরা যেহেতু এই জিনিসটা আসলে ঠিক শিখিনি, এবং দেখা গেছে শিখিনি বলা ঠিক না, শেখাটা হয়েছে খুব ভুল জায়গা থেকে, হয়তো বন্ধু বান্ধবের কাছ থেকে বা কোনো খারাপ বই বা খারাপ কিছু দেখে। তো সেখান থেকে একটা বড় রকমের হতাশা কাজ করে। এই জিনিসটাকে আমরা খুব ম্যাগনিফাই করে দেখি, এটা বোধহয় একটা মানে খুব একটা মানে সারপ্রাইজিং জিনিস, খুবই একটা এক্সাইটিং জিনিস। বাট সেই জায়গা থেকে অনেকের আনহেলদি এক্সপেকটেশন থাকে যে লাইক হয়তো হাজব্যান্ডকে এভাবে পারফর্ম করতে হবে বা ওয়াইফকে বোধহয় এরকম হতে হবে। তো সেই আমি বলতে সেক্সুয়াল মিসকনসেপশনস অনেক বেশি, এবং এটা কিন্তু সকল শ্রেণীর মানুষের মাঝেই আছে। তো সেদিক থেকে এগুলো নিয়ে প্রচুর কথা বলা উচিত, প্রচুর ট্রেনিং দেওয়া উচিত। কারণ যেটা সত্যি কথা, ক্যালিফোর্নিয়া একটা রিসার্চ হয়েছিল যে দেখুন, ইউএস এর মতো দেশে একটা ক্রস সেকশনাল স্টাডি, যেখানে দেখা যাচ্ছে যে সকল ফ্যামিলিতে ডিভোর্স হয়েছে তার 88% ক্ষেত্রে সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন ছিল। 88% ক্ষেত্রে। এটা জাস্ট একটা ক্রস সেকশন, আমি বলছি না যে এটা সকল দেশে সত্যি বা সকল দেশে 88% আসবে। বাট আমি যদি বাংলাদেশে করি, আমরা এটা নিয়ে একটা রিসার্চ করছি, মানে ইদানিং, এখন এটা পাবলিশ হয়নি। আমার কাছে মানে এর চেয়ে কোনো কম তো আসবেই না, আরও বেশি আসতে পারে। আমরা অনেক সময় মানে রিলেশনশিপ কাউন্সেলিং করতে গিয়ে আমরা হয়তো দেখছি যে না সবই ঠিক আছে, না সবই ঠিক আছে, বাট কি যেন নেই না, মানে হাজব্যান্ডও ঠিক জানে না যে কি কমপ্লেন করতেছে, ওয়াইফও ঠিক বুঝতেছে না যে কি বলতেছে। তখন আমরা আসলে বুঝতে পারি যে না, ওই যে মানে সেক্সুয়াল জায়গাটাতে আমাদের আসলে জিজ্ঞেস করতে হবে। এবং হাজব্যান্ড ওয়াইফও লজ্জার কারণে হয়তো বলছে না। সো একজন কাউন্সিলর বা সাইকিয়াট্রিস্ট বা রিলেশনশিপে এটার যেটা প্রভাব আছে, এটাই হয়তো আমরা অনেকে বুঝতে পারছি না। এক্স্যাক্টলি, আমার মনে করি এটা হয়তো মানে অনেকে জানেই না যে জিনিসটা কিভাবে মানে ইনকর্পোরেট করতে, স্পেশালি বাচ্চা হয়ে গেলে। কারণ দেখা যায় যে আপনার সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন সবচেয়ে বেশি হয় প্রথম বাচ্চার বয়স যখন 1 থেকে 3 বছর হয়। আর তখন সব মানে দুইজনই একটু দেখা যাচ্ছে বাচ্চার প্রতি বেশি নজর দেওয়া হয়। ওই সময়টা কিন্তু প্রচন্ড প্রায়োরিটি চেঞ্জ হয়ে যায়। কারণ আমরা তো দিন শেষে আসলে আমরা একটা, আমি বলবো যে একটা বায়োলজিক্যাল একটা ব্যাপার আমাদের মধ্যে কাজ করে।
এই জিনিসটাকে ইগনোর করাটা আমার কাছে মনে হয় ঠিক না। সেকেন্ড অফ অল এখানে আপু অনেক সেক্সুয়াল অনেক ডিজিজও বা ডিসঅর্ডারও আছে, যেমন আপনার অনেকের ইন্টারেস্ট থাকে না, অনেকের প্রিম্যাচুর ইজাকুলেশন থাকে, অনেকের ইরেকটাইল ডিসফাংশন থাকে, মেয়েদের খুব কমন যে তাদের আপনার অর্গাজমিক ডিসঅর্ডার থাকে, ইন্টারেস্ট কমে যায়, এবং ছেলেরা এটা নিয়ে ট্যাবুতে ভুগে, মেয়েরা তো আরো অনেক বেশি ভুগে, কারণ স্বাভাবিক এটা তো একটা লজ্জার জিনিস, তাই না? এটা তো তার লজ্জার কাছে জিনিস। বলবে এই বিষয়টা নিয়ে আসলে তারা এরকম দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। এই যে ভাইয়া আপনারা কাউন্সেলিং দিচ্ছেন, আমাদের বাংলাদেশে অনেক সময় আমরা দেখেছি যে রিলেশনশিপ কাউন্সেলিং হয়তো কোনো মুরব্বী বা সিনিয়র কারোর সাথে আসলে আলোচনা করতে, সেক্ষেত্রে কি আসলেও কোনো মানে ওখান থেকে কোনো সুবিধা পাওয়া যায়, সেটা কি আসলে কোনো উপকারিতা আছে, নাকি অনেক সময় ভুল পথেও আমরা যাই? অনেক সময় আসলে আমরা ভুল পথে যাই, একদম উপকার না আমি বলবো না। যদি সেই সিনিয়র বাস্তবতা বুঝে, সে যদি আসলে জেনারেশন গ্যাপ বুঝে, তাহলে অবশ্যই তিনি হেল্প করতে পারবে। বাট আমাদের অনেক সিনিয়ররা তো এটা বুঝতে চান না। আমাদের অনেক সিনিয়র তারা বলে, এভাবেই কাউন্সিলিংটা শুরু হয় যে আমরা তো অনেক কিছু পেরেছি, তোমরা পারতেছো না কেন? ব্যাপারটা কি 50 বছর আগের বাংলাদেশ বা পৃথিবী এখনকার দিনে তো এক না। সো ওই জায়গাটা থেকে আমি বলবো, সে যদি খুব প্রুডেন্ট হয়, সে যদি কালচার টাইম বুঝে, অবশ্যই ওনার কাছে আপনি বসতে পারেন, সমস্যা নাই। এবং সে যেন আনবায়াসড হয়, সে যেন, আমি ধরেন একটা হাজবেন্ড ওয়াইফ গেল কার কাছে, এখন মুরব্বী যদি হয় ছেলের দিকের, হতে পারে সে ছেলের দিকে বায়াসড হচ্ছে, সে মেয়েটার কথা বুঝতেছে না বা ওভাবে খেয়াল করছে না। এটা খুব কমন আমি দেখি যে যখন মানে একদম সিনিয়র কেউ করে। সো এক্ষেত্রে ভালো হচ্ছে একজন ম্যারেজ কাউন্সিলর কাছে যাওয়া, যিনি কিনা আবার যথেষ্ট প্রুডেন্ট এবং যথেষ্ট বায়াসড না, কারণ প্রফেশনালি হেল্প করবে, কারণ কাউন্সিলরও কিন্তু বায়াসড হতে পারেন। সো দ্যাট ক্রিয়েটস এ লট অফ হ্যাসেল। কারণ আমরা কিন্তু অনেক সময় দেখি যে অনেকেই অনেক কাউন্সিলরের কাছে যে আরো রং ওয়েতে সে মানে ডাইভার্ট হচ্ছে। মানে কাউন্সিলিং, ম্যারেজ কাউন্সিলিং স্পেশালি কিন্তু শুধু বই পড়ে শেখা যায় না। এই জিনিসটার মধ্যে অনেক কমন সেন্স থাকা লাগে, অনেক জেনুইন ইন্টিগ্রিটি থাকা লাগে, যে লাইক যে করছেন তাকে কিন্তু একটা ভালো মানুষ মানে যতটুকু হওয়ার সম্ভব হওয়াটা প্রয়োজন। কারণ আমি একটা মানুষের জীবন নিয়ে খেলছি কিন্তু, এবং সম্পর্কের সমস্যা যারা আসে তারা খুব ভালনারেবল থাকে। হ্যাঁ, তো আমি নানাভাবে তাকে কিন্তু এক্সপ্লয়েট করতে পারি। আমার হয়তো একটা ব্রেকআপ হয়েছে, সেপারেশন হয়েছে, ডিভোর্স হয়েছে, আমি হয়তো সেটা চাপিয়ে দিতে পারি, আমি হয়তো বুঝতেও পারছি না, বাট আমি এটা চাপিয়ে দিচ্ছি, হুইচ ইজ ভেরি কমন। সো আপনার প্রশ্নটা খুবই সত্য যে খুব এক্সপার্টস নেই, বাট আমি এই প্রশ্নের উত্তরে যেটা সবাইকে বলবো যারা শুনছেন, যে আপনারা বিভিন্ন কোর্স করে ফেলুন। হ্যাঁ, এখানে যেমন লাইফ স্প্রিং অনেক কোর্স করে, এমন না যে শুধু লাইফ স্প্রিং করাচ্ছে, অনেক অর্গানাইজেশন করাচ্ছে। তারপর হচ্ছে আপনারা কোর্সেরা, উডিমিতে অনেক ভালো কোর্স আছে, যে লাইক প্রি ম্যারিটাল কাউন্সিলিং কোর্স আছে, বিয়ের পরের কোর্স আছে, সেক্সুয়াল এডুকেশন নিয়ে ওদের কোর্স আছে। বিষয়টা হচ্ছে ভাই, আমরা না জেনে বা না বুঝে যেন কাউন্সিলিংটা দিতে না যাই, এটা কিন্তু অন্যের সম্পর্কটা নষ্ট আমি করে ফেলতে পারি, হয়তো ভালো করতে যে নষ্ট করে ফেলতে পারি। এবং সকল কাপল যেন বিয়ের আগে বা বিয়ের সময় এই ট্রেনিং গুলো করে নেয়, তখন তাদের অনেক সময় হেল্প নেওয়ার প্রয়োজনও থাকবে না। জি, নিজেরাই নিজেদেরকে হেল্প করতে পারবেন। ভাই, এই যে গত 5 মাসে আমরা তো হয়তো যারা বড় আছি তারা হয়তো ঘরের বাইরে বের হয়েছি বিভিন্ন রকম কাজের উদ্দেশ্যে, যারা বাচ্চা আছে স্কুল বা কলেজে, তারা দীর্ঘ 5 মাস ধরে কিন্তু বাসার মধ্যেই বন্দি বা আটকানো অবস্থা আছে। তারা ক্লাস করছে এখন এই মুহূর্তে অনলাইনে। এক্ষেত্রে যে তাদের যে সম্পর্কগুলো, তাদের সোশ্যাল যে কন্ট্যাক্টগুলো, সেগুলো তো কিন্তু তারা রেগুলার বেসিস আসলে করতে পারছে না। পরবর্তীতে এটার কি কোনো খারাপ ইফেক্ট থাকতে পারে? এটা ডেফিনেটলি থাকতে পারে যদি আমরা তাদের সাথে কথা না বলি। আমার কাছে মনে প্রচুর কথা বলা উচিত। বাচ্চারা কিন্তু খুব দ্রুত অ্যাডাপ্ট করে, সো এটার সাথে ওরা অ্যাডাপ্ট মানে করে ফেলেছে। এবং একটা সময় দেখবেন ঠিক লকডাউনের আগে, যেমন আমি দেখেছি যে অনেকে এই ধরনের কথা বলতো যে বাচ্চাদের কখনো মোবাইল দিবেন না, বাচ্চাদের কখনো সোশ্যাল মিডিয়া দিবেন না। আমি জিনিসটা সবসময় সাপোর্ট করতাম না, কারণ আমার কাছে মনে হতো যে বাচ্চারা যে পৃথিবীতে বড় হবে ফিউচারে, তাদের এই জিনিসগুলোতে আরো অনেক বেশি এক্সপোজড হতে হবে, এবং তারা আমাদের চেয়ে বেশি মোবাইল ইউজ করবে। সো তাদেরকে রাদার আমি হেলদি ইউজটা শেখানো ভালো। হ্যাঁ, তো সেখান থেকে আমি বলছি না যে বাচ্চাদের 6 থেকে 8 ঘন্টা মোবাইল দিবেন, দ্যাটস নট এ গুড আইডিয়া। বাট আপনি দেখছেন লকডাউনের পরে বাচ্চারা কিন্তু এখন সবাই সকাল 8টা থেকে 2টা পর্যন্ত কিন্তু তারা একটা ডিভাইসের সামনেই আছে, কেউ মোবাইলে বা ল্যাপটপে। এখন তাদের তো এটার সাথে অ্যাকাস্টমড হতে হবে, তাই না? সো ওই জায়গা থেকে আমার কাছে মানে বাচ্চাদের জিনিসগুলো শেখানো, কথা বলা খুব জরুরি। বাচ্চাদের সাথে এই সময় যে কয়েকটা কাজ আমরা করতে পারি সেটা হলো যে তাদের এই কষ্টটা অ্যাকনলেজ করা, যে একটা বাচ্চার সাথে কথা বলছে, বাবা আমি বুঝতে পারছি যে তোমার মিসকে তুমি মিস করতেছো, তোমার বন্ধুকে তুমি মিস করছো, আসো আমরা যদি কোনো একটা ফ্রেন্ড কাছাকাছি থাকে বাসায়, তাকে আমরা নিয়ে যেতে পারি। এখন যেহেতু একটু শিথিল হয়েছে, একটু ডিস্টেন্স মেনটেন করে মাস্ক পরেই নিয়ে গেলাম, বাট অ্যাটলিস্ট অ্যাকনলেজ করা যায়, বাবা আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে। নাহলে ও তো আসলে বলতে পারে না, বাচ্চারা তো ইমোশন বলতে পারে না।
আর সেকেন্ড হচ্ছে বাচ্চাদেরকে আমরা কিন্তু নিজেরাই অনেক সময় বাচ্চাদেরকে বুকে ফেলি নিজেদের ফ্রাস্ট্রেশনের কারণে। So ওই সময়টা ওটা যতটুকু কমানো যায়, কমানো যদি না যায় বাচ্চাকে যেন আমরা সরি বলি, কারণ বাচ্চারা সরি বললে বাচ্চারা খুব খুশি হয়, বাচ্চাদের সেলফ এস্টিম বাড়ে, বাচ্চারাও বুঝে যে না বড়রা সরি বলতেছে, সো আমিও সরি বলতে পারি। থার্ড, যদি একদম বাইরে নিয়ে যাওয়া সম্ভব না হয়, আমি যেটা বলি বাচ্চাদেরকে আপনি একটু ছাদে নিয়ে যান, বা নেওয়ার আগে একটু মনে করেন মানে রিহার্সালটা খুব সুন্দর করে করেন। আমার মেয়েকে আমি যখন ছাদে নিয়ে যাই, আমি তাকে সাজাই, সে একটু চুল আঁচড়াই, অ্যাজ ইফ লাইক আমরা ডিজনিল্যান্ডে ঘুরতে যাচ্ছি, হ্যাঁ, বাট ইটস জাস্ট দ্য ছাদ, হ্যাঁ, বাট ওই মানে আমি বলি এক্সপিরিয়েন্সটাও খুব মজা পাই যে আমরা ছাদে যাব, ছাদে গিয়ে আমরা দৌড়ঝাঁপ করি। বাচ্চাদেরকে টাইম দেওয়ার ক্ষেত্রে কোয়ান্টিটিটা কোয়ালিটিটা আসলে মাথায় রাখা উচিত, রাইট, এবং অ্যাকনলেজ করা। হ্যাঁ। আচ্ছা, এই যে ভাইয়া দীর্ঘ সময় ধরে করোনা আমাদের লাইফের সাথে একেবারে জুড়ে গিয়েছে বলা যায়। করোনা যখন চলে যাবে তারপর আসলে আমাদের রিলেশনশিপগুলোতে প্রভাবটা কিন্তু অনেকদিন পর্যন্ত থেকে যাবে এবং একই সাথে মেন্টাল হেলথের ইফেক্টটাও থাকবে। সেটা কেমন হবে এবং সেখান থেকে মানে ওই বিষয়টা যেন না হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি এই সময়? প্রথম হচ্ছে কি আমি যেটা প্রথম দিয়ে শুরু করেছিলাম যে আমাদের ইথিক্স ভ্যালুজ স্ট্যান্ডার্ডসটা আমার কাছে মনে হয় একটু ইমপ্রুভ করা উচিত। নাম্বার 1, এটা ঠিক না করলে কোনো কিছু ঠিক হবে না। নাম্বার 2 হচ্ছে আমি যেটা বলবো যে আপনার এই যে ফ্যামিলি স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে না, এটার সাথে আমাদের অ্যাডাপ্ট করতে হবে। যে লাইক 1970s একটা মেয়েকে কি বলা হতো যে তুমি মানে বাচ্চা ফেলে চাকরি করছো, কেউ যদি চাকরি করতো, হ্যাঁ, তাই আমাদের মা বা চাচিদেরকে এটা শুনতে হয়েছে যে লাইক তুমি বাচ্চা ফেলে চাকরি করছো, এটা তো আসলে ঠিক না, তোমার তো বাচ্চা দেখা উচিত, তুমি তো একটা খারাপ মা। দেখেন 2020 বা 2015-এ কি বলা হচ্ছে যে তোমার বাচ্চা আছে, তুমি শুধু বাচ্চা দেখতেছো, তুমি চাকরি করবা না, তুমি গ্যাপ দিচ্ছ, তুমি তো পিছিয়ে যাচ্ছ। দেখেন একই সমাজ কিন্তু দুই কথা বলতেছে এবং 40 বছর পর কি বলবে এটা আল্লাহ ভালো জানে। বাট দ্য থিং ইজ একজন মেয়েকে, একজন হাজবেন্ডকেও বুঝতে হবে যে সমাজটা চেঞ্জ হয়েছে এবং আমি যেন সমাজ থেকে না নিই যে আমার জন্য কি ভালো, আমার জন্য কি ভালো, আমি যেন হ্যাপিনেসকে নিজের জন্য ডিফাইন করি। একটা মা যদি মনে করে যে সে চাকরি করবে না, সে বাচ্চাদের দেখবে, অথবা সে একটা গ্যাপ নেবে, আমি 3 বছর পরে চাকরি করবো বা 5 বছর পরে পড়বো, লাইক শি শুড বি হ্যাপি উইথ দ্যাট। শি শুডেন্ট লাইক কম্পেয়ার হারসেলফ যে লাইক আমার বান্ধবী এগিয়ে যাচ্ছে বা সমাজ কি বলতেছে, পিয়ার কি বলতেছে, বাবা মা কি বলতেছে, আমি খুশি আছি কিনা এটা দেখা জরুরি। সেটাই তো বেসিক্যালি আসলে স্বাধীনতা, যে আমি একজন মানুষকে মানে ইথিক্যাল যে কোনো কাজে স্বাধীনতা দিব। সে চাকরি করলে স্বাধীনতা দিব, সে চাকরি না করলেও তাকে স্বাধীনতা দিব। আমি তো তাকে বলতে পারি না যে এইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড বা এইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড, বিকজ মানে অনেক ফ্যামিলিতে তো আসলে চাকরি করা দরকার। যেমন মেয়েরা চাকরি করছে, আমি মনে করি এটা একটা খুবই পজিটিভ এফেক্ট, মানে একটা এফেক্ট যে এখন সংসারে আপনার অর্থনৈতিক সচ্ছলতা এসেছে, দুজন চাকরি করলে সচ্ছলতা বাড়ে, হ্যাঁ। সো সেদিক থেকে এটা অনেক পজিটিভ একটা দিক। সো এটা আমি বলবো যে হাজবেন্ডকেও বুঝতে হবে যে আমার মা হয়তো চাকরি করেনি, বাট আমার ওয়াইফ চাকরি করছে, এটা আমার জন্য পজিটিভ, এটা অনেক ক্ষেত্রে পজিটিভ। এবং আমার ওয়াইফ যেহেতু চাকরি করছে, আমাকেও সংসারে কিছু সময় দিতে হবে। আমার নিজের ক্ষেত্রে হয়তো আমি দেখেছি যে হয়তো আমার মাই আমার জন্য সব করেছে, বাট আমি যদি আমার বাচ্চাকে একটু দেখি, আমি যদি বাসার একবেলা রান্না করি, এটা একটা ছেলের জন্য কোনো লজ্জার কাজ না, তাই না? এটা একটা ছেলে করতেই পারে। সো দুজন মিলেমিশে কাজ করা, মানে কম্পেয়ার না করা কে কোন কাজ করছে। একটা ফ্যামিলি হচ্ছে একটা গাড়ির মতো। একটা গাড়িতে ধরেন একটা হাজবেন্ড হয়তো গাড়ি চালাচ্ছে, মা হয়তো পিছে বসে ব্রেস্ট ফিড করাচ্ছে। এটাও যেমন সত্য, উল্টাও হতে পারে যে লাইক মা হয়তো গাড়ি চালাচ্ছে, বাবা হয়তো মানে বোতল ফিড করতেছে, হ্যাঁ, দুভাবে কিন্তু গাড়িটা চলে, হ্যাঁ, এবং দুটার মধ্যে কোনো লজ্জা নেই, কোনো হতাশা নেই, কোনো রকম ইস্যু নেই। কি হয়তো আসলে হ্যাপি থাকা যায়, একটা মানুষ পিসটাকে যেভাবে করে খুঁজে অ্যাবসলিউটলি। এবং সমাজ থেকে নিতে গেলে আমি আসলে মানে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বো। ইট হ্যাজ টু বি লাইক আমি কিসে খুশি, আমার হাজবেন্ড যদি এটা মেনে নেয় ফাইন, আমার ওয়াইফ যদি এটা মেনে নেয় ফাইন। এবং এখানে একটা বড় বিষয় হচ্ছে ভাইয়া, নিজে আমি কিসে হ্যাপি থাকবো, নিজে আসলে কিভাবে পিসফুল থাকবো, সেটা আসলে নিজেকে খুঁজে বের করতে হবে, নিজের ভেতর থেকে খুঁজে বের করতে হবে। ভীষণ ভালো লাগলো ভাইয়া, আপনার কথা শুনতে আসলে ভীষণ ভালো লাগে। সবসময় আর অনেক বেশি কথা বলতে ইচ্ছা করে, শুনতে ইচ্ছা করে, কিন্তু যেহেতু সময় কম আজকে এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, পরিবারের সাথে শারীরিক দূরত্ব যতই হোক, কারণে অকারণে মনের দূরত্ব যেন না হয় এক বিন্দুও। বর্তমান সময়ের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে আমরা আমাদের পরিবারের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখতে পারি খুব সহজে। সম্পর্কের চাপ কমাতে আসুন আমরা সব সময় পজিটিভ চিন্তা করি, মনকে হাসি খুশিতে রাখার চেষ্টা করি, স্বজনদের সাথে নমনীয় ব্যবহার করি, পরিবারের সকল সমস্যার সমাধান করতে আপনজনদের সাথে আলোচনার কোনো বিকল্প নেই। তারপরও যদি সম্পর্কের চাপ বাড়তে থাকে, তাহলে অবশ্যই বিশেষজ্ঞদের কাছে গিয়ে মন খুলে সব কথা বলুন, নিশ্চিত সমাধান পাবেন। হতাশাগ্রস্ত কিংবা মাদকাসক্ত হয়ে সমস্যার সমাধান খুঁজবেন না।
আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠান থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে অবশ্যই মাদক মুক্ত রাখুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.